আরিফ এবং রায়ান সিঁড়ির মাঝ বরাবর এসে হঠাৎই কি মনে করে যেন দুই ভাই থম মেরে দাঁড়িয়ে পড়ল। দুজনে কোনো বিষয়ে গভীর আলোচনা করছে। বিষয়টি লক্ষ্য করছে শফিক। শফিক অপেক্ষা করছে কখন তারা ছাদে পৌঁছাবে, কিন্তু শফিকের ইচ্ছে পূরণ হয়নি। আরিফ এবং রায়ান ছাদের দিকে না এসে নিচের দিকে নেমে গেছে। শফিকের ভালো লাগলো না। ও মুখে গামছা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করল। ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরেছে। ও স্বচক্ষে দেখেছে তাদের মধ্যে প্রেম চলছে, কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। রশিদ তালুকদারকে বললে বিশ্বাস করবে না, ফারদিনার ভাইদের বললে মুখের কথা বিশ্বাস করবে না। উল্টো শফিকই বিপদে পড়বে। ও ছাদে আর আসলো না। ছাদের মূল দরজার আড়ালে থেকে নিচে নেমে যায়। সুফিয়ান ফারদিনাকে ছেড়ে দেয়। ফারদিনা বলল, আজমা তার কদিন পরেই চলে যাবে। যে দুদিন আছে আমি তার সামনে যাব না। মনে থাকবে? থাকবে। দ্বিতীয়বার যদি দেখেছি ওর সামনে রং ঢং করছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুঝেছ? ফারদিনা মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। সুফিয়ান বলল, মাথা নাড়ালে হবে না, মুখে বলো। আমি আর কখনোই আজমাতের সামনে যাব না। আর যদি যাই তুমি আমাকে মেরে ফেলবে। এবার হয়েছে? বাবা, এখন দেখছি আমাকেই প্রশ্ন করছো। ফারদিনা ছাদের মূল দরজার দিকে তাকিয়ে বলল, কেউ চলে আসবে। এসব নিয়ে আর কথা না বলি। আমার গোলাপ গাছ দেখেছ? না। চলো দেখাও। ছাদের একপাশে নানান ধরনের ফুল গাছ। কিছু ফুলের ঘ্রাণে নেশাতুর হয়ে আছে চারপাশ। সুফিয়ান দুই হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে। ফারদিনা ফুল গাছগুলোর কাছে বসে হাত দিয়ে স্পর্শ করে করে সুফিয়ানকে দেখাচ্ছে। শেষ ছুঁয়ে দেখছে গোলাপ চারাটা। সুফিয়ান বলল, কবে গোলাপ গাছে গোলাপ ধরবে? যেদিন তুমি আমাকে নিজের করে নেবে। ভাবলেশীনভাবে বলল ফারদিনা। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, আমি তো শিগগিরই তোমাকে নিজের করে নেব। ধরে নাও সেদিনই গোলাপ ফুটবে। যত্ন নিও ভালো করে। বলেই সুফিয়ান পাথরের বেঞ্চে বসল। ফারদিনা শান্তভাবে বলল, আমি যদি কখনো হারিয়ে যাই তখন আমার গোলাপের খোঁজ নিও। যদি গোলাপ গাছটা জীবিত থাকে তাহলে ভাববে আমিও জীবিত আছি। আর যদি গোলাপ গাছটা অযত্নে মরে যায় তাহলে ভেবে নিও আমিও মরে গেছি। বলেই ফারদিনা আনন্দে হেসে উঠল। এমনটা বললে সুফিয়ান রেগে যাবে সে জানে। ইচ্ছাকৃতভাবে তার রাগ তোলার চেষ্টা করল। এতক্ষণ সুফিয়ান তার উপর রাগ দেখিয়েছে, চেঁচিয়েছে। এখন সে আলাদা করে শোধ নিতে চাইল। ফারদিনা হাসি থামিয়ে সুফিয়ানকে দেখছে। সুফিয়ানের দৃষ্টি একটা ছোট্ট ফুলের গাছের দিকে। সে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে, যেন তার সাথে ফারদিনা নয়, ফুল গাছটা কথা বলছে। ফারদিনা সুফিয়ানের চাহনি অনুসরণ করে তাকালো ফুল গাছটার দিকে। এরপর সুফিয়ানকে বলল, কি দেখছো? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ফুল গাছের দিকে তাকিয়ে আছো। আশ্চর্য হলো সে। সুফিয়ান ফারদিনার কথার কোনো প্রতিক্রিয়া করছে না। সে সমস্ত ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে রইল ফুল গাছের দিকে। ঠিক সেদিনের মতো, যেদিন ফারদিনা সুফিয়ানকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছে। কিন্তু সেদিন সুফিয়ান এক ধ্যানে তাকিয়েছিল দিঘির জলের দিকে আর বলেছিল, আমি ছোট্ট মাছ দেখছিলাম। কিন্তু আজ সে কিছুই উপহার দেয়নি তাকে। বরং সুফিয়ান রেগে যাবে এমনটাই আশা করেছিল। রাগ তো দূরের কথা, সুফিয়ান তার কথাই শোনেনি বলে ধরে নিল ফারদিনা। ফারদিনা সুফিয়ানের কাঁধে হাত রাখল। তার হাত রাখাতে সুফিয়ানের হুঁশ ফিরল। বলল, কিছু বলছিলে? এত গভীরভাবে কী ভাবছিলে তুমি? আমি এতক্ষণ যা বলেছি সেসবের কিছুই শোনোনি। সুফিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, শুনেছি।
তোমার গোলাপ যেদিন ঝরে যাবে সেদিন তুমিও ঝরে যাবে, তাই তো? কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই ঝরে যেতে দেব না। ঝড় যদি তোমাকে ভেঙে দিতে চায়, তবে আমি সেই ঝড়ের দিক বদলে দেব। ফারদিনা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। নিস্তেজ ভঙ্গিতে বলল, তোমাকে কখনো কখনো আমার পর মনে হয়। প্রথম যেদিন রাখাল বাঁশিওয়ালাকে দেখেছিলাম, সেদিনের বাঁশিওয়ালা আর আজকের বাঁশিওয়ালার অনেক তফাত। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি আমাতে কোনো তফাত দেখছি না। তুমি আমাকে কখনো কখনো অন্য চোখে দেখছো। বলেই থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে এদিক সেদিক তাকিয়ে বলল, চলো। কোথায়? ঝর্ণা দেখতে। সেটা কোথায়? আলিমনগরের মেয়ে হয়ে এটাই জানো না? আমাদের গ্রামের প্রায়ই শেষ সীমান্তে ঝর্ণাঘাট আছে। সচরাচর সেখানে কেউই যায় না, কিন্তু আমরা যাব। ফারদিনা ভেবে বলল, মনে পড়েছে, আদিব ভাইয়ের কাছে ঝর্ণাঘাটের নাম শুনেছি। পাহাড়ের ঢালুতে অবস্থিত। বলা হয় সেখান থেকে কেউ একবার পড়ে গেলে আর বেঁচে ফিরতে পারে না। তুমি আমাকে সেখানে নিয়ে যেতে চাইছো? সুফিয়ান মসৃণ হেসে বলল, তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি যদি আমার ক্ষতির মূল কারণ হও। বলে ফারদিনা চাপা স্বরে হাসল। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল, তোমার সাথে কথা বললে আমার মেজাজ বিগড়ে যাবে। আমি যাচ্ছি। ঝর্ণাঘাট যাবে না? না, আমার সাথে যেও না। পাহাড়ের ঢালু থেকে ফেলে দেব তোমায়। রাগ করছো কেন? তুমি যাও। আমি ঝিলমিলকে সাথে নিয়ে বের হচ্ছি। মিথ্যে বলে বের হতে হবে। আমার জন্য না হয় একটু মিথ্যাই বললে। রশিদ তালুকদার বাগানে বসে আছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি সে। কুদ্দুসের চিন্তা করছে সে। কুদ্দুসের বাবা মা কেউই বেঁচে নেই। গত ৯ বছর ধরে কুদ্দুস তার সাথেই আছে। সে ওকে নিজের সন্তানের মতোই দেখত। আজ সারাদিন পার হয়ে যাচ্ছে, কুদ্দুসের হদিস সে পায়নি। শফিক একটু পরপর এসে জিজ্ঞেস করছে তার কিছু চাই কিনা। সে প্রতিবারই কিছু চাই না বলেছে। শেষবার শফিক বলেছে, রশিদের চোখ মুখে চিমসে ভাব চলে এসেছে। রাতে ঠিকঠাক মতো ঘুম না হলে মুখে এরকম ভাব চলে আসে। রশিদের ঘুম হয়েছে ঠিকঠাক। সুন্দর একটা স্বপ্ন দেখেছিল গতকাল রাতে। এখন স্বপ্নের কথা মনে পড়ছে না। আজকে রাতে মনে পড়বে। রশিদ রাতে যখনই স্বপ্ন দেখে পরের দিনে সেটা মনে পড়ে না। ঘুরে ফিরে রাতেই মনে পড়ে। কুদ্দুস কোথায় আছে কে জানে। রশিদ চিন্তিত। নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। বেশিক্ষণ রশিদ লুকিয়ে থাকতে দেবে না। সে বের হবে ওকে খুঁজতে। মনে মনে নিশ্চিত করল। বেলা এখন ঠিক ১টার কাছাকাছি। সূর্য মাথার উপরে উঠেছে। রশিদ ঘাড় কাত করে সূর্যের দিকে দেখল। কড়া রোদ। ঘাড় সোজা করল। চোখ তুলে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের নামকরা জ্যোতিষী গদাধর পণ্ডিত। বয়স তার ৫০ ছুঁয়েছে। তবুও চোখ দুটো এখনো আশ্চর্য তীক্ষ্ণ। কপালের বলিরেখায় বয়সের ছাপ, কিন্তু ভেতরে যেন গ্রহের আলো লুকানো। গায়ে তার গাঢ় গেরুয়া রঙের ধুতি, তার উপরে সাদা পাতলা চাদর, যা হালকা বাতাসে দুলছে। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা পুরনো তামার আংটি, কানের কাছে পাকধরা দাড়ি, আর কপালে গাঢ় চন্দনের টিপ। রশিদ বেশ সম্মানসূচক কণ্ঠে বলল, বসুন গদাধর বাবু। আপনি এখানে কেন? আপনি লোক পাঠালে আমিই চলে যেতাম। গদাধর আস্তে ধীরে বসে। বলল, আপনার ভক্তি শ্রদ্ধা বরাবরই আমাকে মুগ্ধ করে। আজ বুধবার। আজকের দিনে দুপুরের রোদে হাঁটাচলা করা উত্তম, তাই হাঁটতে বের হয়েছি। পথে আপনার বাড়ি পড়ল, ভাবলাম বসে যাই। অনেক খুশি হয়েছি আমি।
আপনার পায়ের ধুলো পড়েছে আমার বাড়িতে। আমি ধন্য। আশা করি শিগগিরই সুসংবাদ পাব। গদাধর চোখ বুজে কিছু ভাবতে শুরু করল। ততক্ষণে আরিফ, রায়ান, সায়েম বাগানে উপস্থিত হয়। তারা ভক্তির সাথে গদাধরের পা ধরে সালাম করল। গদাধর চোখ মেলে তাকালো। বলল, ছেলেদের আদব কায়দা বেশ গভীর। সব কিছু ঠিকঠাক আছে তো? সায়েম আগ বাড়িয়ে জবাব দিল, সব ঠিকঠাক আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আরও ভালো কিছু করতে পারবো। রায়ান বলল, আমাদের নামডাক আলিমনগরে এখনো পর্যন্ত প্রভাব ফেলছে। আগামী দিনেও ফেলবে কিনা জানি না, তবে আপনি আমাদের নির্দেশনা দেবেন কী করলে আমাদের বংশের নাম উজ্জ্বল হবে। গদাধর বেশ কিছুক্ষণ নীরব থাকল। তার নীরবতা সবাইকে ভাবাচ্ছে। তারা তিন ভাই একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। গদাধর নীরবতা ভেঙে কিছু বলবে, সেই অপেক্ষা করছে তারা। গদাধরের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করছে তারা। সে ধ্যান ভেঙে বলল, অমঙ্গল, ঘোর অমঙ্গল। শিগগিরই তোমাদের উপর অমঙ্গলের ছায়া নেমে আসবে, মিলিয়ে নিও। রশিদ বেশ আকস্মিক হকচকিয়ে গেল। রায়ান কপালে ভাঁজ এনে দুই ভাইয়ের সাথে চোখ মিলাল। রায়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিসের অমঙ্গল? খোলামেলাভাবে বলুন। গদাধর বলল, অমঙ্গলের ছায়া আমি দেখতে পাচ্ছি, কি হবে জানি না। চোখ কান খোলা রেখে চলো। বলেই গদাধর উঠে দাঁড়ালো। তার কথার উপর আর কেউ প্রশ্ন তুলতে পারল না। তার সাথে সাথে রশিদও উঠে দাঁড়ালো। রশিদ বিনয়ের সাথে বলল, আজ দুপুরে যদি আমাদের সাথে অন্ন মুখে তুলতেন। না, আজ আমি উপোস করেছি। আজকের দিনে আমি কখনোই অন্ন মুখে দেই না। ভুলে গেছেন নিশ্চয়ই। গদাধর রেগে বলল। রশিদ বলল, মাফ করবেন, আমার ভুল হয়েছে। সত্যিই মনে ছিল না। কিন্তু আমাদের অমঙ্গলের কথা বললেন। কি হবে যদি বলতেন একবার? শুধু এতটুকুই বলবো, সাবধানে থাকবেন। বলেই গদাধর যেতেই তার সামনে পড়ে সুফিয়ান। সুফিয়ান রশিদের কাছেই আসছিল। গদাধর সুফিয়ানকে চোখ আধখোলা করে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। সুফিয়ান গদাধরকে সালাম দিল। গদাধর সালামের জবাব না দিয়ে ধীরে বলল, তোমার জন্মরাশি আশ্বিনী। এই মাসে মঙ্গল তারার কর্ধ আছে, সতর্ক থেকো। জল আর অগ্নি দুই বিপদই বয়ে আনবে। তোমার আশেপাশের কিছু মানুষ আছে যারা অচিরেই তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে। সুফিয়ান কোনো জবাব দিল না। সায়েম বলল, ওর কে ক্ষতি করবে? ওর তো কোনো শত্রু নেই। গদাধর বলল, শত্রু চোখে দেখা যায় না। শত্রুতার আক্রমণের আগে কখনোই ইঙ্গিত দেবে না যে আমি তার ক্ষতি করার জন্য ওৎ পেতে বসে আছি। শত্রু লক্ষ্য রাখে তার শিকারের উপর, অপেক্ষা করে উপযুক্ত সময়ের। এর দিকেও কিছু মানুষের নজর আছে, যা শিগগিরই ধ্বংসের বার্তা দেবে, হয়তো ধ্বংস করেই ফেলবে। রশিদ সুফিয়ানের পাশে দাঁড়ালো। তার কাঁধে ভরসাসূচক হাত রেখে বলল, সুফিয়ান আমাদের গ্রামের একটা নক্ষত্র। আপনি হয়তো জানেন না ও কিভাবে আমাদের কৃষিকাজকে কতটা উন্নত করেছে। আমার বিশ্বাস ওর কোনো শত্রু নেই, আর হবেও না। যদি কেউ ওর দিকে তেড়ে আসে তবে আমরা রুখে দাঁড়াবো। রায়ান রশিদের রেশ টেনে বলল, ঠিক বলেছেন আব্বা। সুফিয়ানের আমরা থাকতে কোনো ক্ষতি হবে না। থেমে গদাধরের দিকে তাকিয়ে বলল, আমাদের একমাত্র বোন ফারদিনা, ওকে নিয়ে যদি কিছু বলতেন। গদাধর অগ্নি চোখে হঠাৎ করে সুফিয়ানের দিকে তাকালো। সুফিয়ান সবার নজরের আড়ালে বাড়ির ছাদের দিকে তাকালো। ফারদিনা দাঁড়িয়ে আছে রেলিং ধরে, চেয়ে আছে ঠিক তাদের পানে। গদাধর ফারদিনাকে নিয়ে কিছু বলবে, তাৎক্ষণিক মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। গদাধর 3 অক্ষরে একটা শব্দ বের করল,
শিগগিরই। এরপর থেমে গেল। তার কণ্ঠে এক ধরনের নিশ্চুপ গম্ভীরতা। গদাধর রশিদের থেকে বিদায় নিয়ে চলে যায়, যেন তাকে কেউ ধাওয়া করছে। ঠিক সেভাবেই হন্তদন্ত হয়ে ছুটে যায়। রায়ান বলল, জ্যোতিষী আসলে কাকে বাঁচাতে চাইছে, আমাদের নাকি ঘনিয়ে আসা বিপদকে? স্পষ্ট করে কিছুই বলল না। সুফিয়ান বলল, এদের সব কথা বিশ্বাস করতে নেই, চলি। বলেই ফারদিনার দিকে একবার তাকিয়ে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। রশিদ বাড়ির মূল ফটক ছেড়ে বাইরে বের হন, সাথে দুজন অনুচারী। সে হেঁটে যাচ্ছে নিকটবর্তী নদীর পাড়ের দিকে। তাদের দূর থেকে অনুসরণ করছে শফিক। কুদ্দুস চলে যাওয়াতে ওর জায়গাটা কয়েক ঘন্টা হয় দখল করেছে। ওর মূল উদ্দেশ্য রশিদ তালুকদারের মন জয় করা, তার খাস চাকর হওয়া। কিন্তু তার খাস চাকর হওয়া বেশ কঠিন বিষয়। কুদ্দুস চলে যাওয়াতে ও বেশ খুশি হয়েছে, কিন্তু সকাল থেকে একবারও শফিক রশিদের সাথে ভালোভাবে কথা বলতে পারেনি। ওর সুযোগ হলেও যেন রশিদ সেই সুযোগ কাজে লাগাতে দেয়নি। রশিদের উদ্দেশ্য কুদ্দুসকে খোঁজা। পাড়ার লোকে যদি জানে জমিদার রশিদ তালুকদার সামান্য একজন কাজের লোককে খুঁজতে বের হয়েছে, তবে কি মন্তব্য করবে তারা? নানান ধরনের মন্তব্য করবে, হাসাহাসি করবে, হয়তো আড়ালে নয়তো নিঃশব্দে। কুদ্দুস অন্যদের কাছে সামান্য কাজের লোক হলেও রশিদের কাছে সামান্য কিংবা তুচ্ছ নয়। রশিদ ওকে স্নেহ করে। কিছু মানুষ যেমনই হোক, সময়ের সাথে সাথে তাদের সাথে মিশতে মিশতে মানুষগুলো আমাদের অভ্যেস হয়ে দাঁড়ায়। কুদ্দুস তেমনইভাবে রশিদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আজ সারাদিন কারো সাথে সে রাগ দেখাতে পারেনি। গা এখন ঝিমঝিম করছে। নিকটবর্তী নদীর তীরে তারা পৌঁছে যায়। কুদ্দুসের মন খারাপ হলে নদীর তীরে এসে বসে থাকে। বেশ কিছুদিন আগেও রশিদের সাথে ঝগড়া করে কুদ্দুস নদীর তীরে এসে বসেছিল। রশিদ আন্দাজ করল আজও এসেছে। নদীতে জোয়ারের কলকল শব্দ বইছে, বাতাসে ভেজা ঘাসের ঘ্রাণ। তীব্র বাতাসে রশিদের জমকালো পোশাকের একটা অংশ উড়ে গেল। সচরাচর তার নদীর তীরে আসা হয় না, আজ এসেছে। তার কারণ কুদ্দুস। প্রাকৃতিক পরিবেশে মাঝে মধ্যে বের হওয়াটা মন্দ নয় বলে রশিদ স্বীকার করল। সে দম ছেড়ে ডানে তাকালো, কেউ নেই। এরপর বামে তাকিয়ে দেখল দূরে কুদ্দুস পা বিছিয়ে ঘাসের উপর বসে আছে। রশিদ খুশি হলো। কুদ্দুস তাকে ছেড়ে যায়নি। সত্যি সত্যি ছেড়ে গেলে নদীর তীরে নয়, বরং গ্রাম ছেড়েই চলে যেত। রশিদ হাঁপ ছেড়ে ওর দিকে এগিয়ে গেল। কুদ্দুস আর চোখে রশিদকে দেখেছে, দেখেও না দেখার ভান ধরছে এখন। রশিদ কুদ্দুসের ঘাড়ের কাছে ছড়ি ঠুকে বলল, কালুক, তুই অনেক বড় অন্যায় করেছিস। আজ সারাদিন আমি তোর জন্য অপেক্ষা করেছি, আর তুই এখানে এসে বসে আছিস। রশিদ ভাবছে কুদ্দুস জবাব দেবে, কিন্তু না। ও মুখ গম্ভীর করে বসে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। রশিদ নীরব কণ্ঠে আবার বলল, আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছিস, কিন্তু এখন মনে হচ্ছে না। আমি আমার সেবার জন্য সঠিক কাউকেই বেছে নিয়েছি। তুই আমার সাথে আর রাগ করিস না। আমি আর তোকে বকাঝকা করব না, কিন্তু তুই হয়তো জানিস না, আমি আমার রাগের মধ্যে আমার ভালোবাসাটা প্রকাশ করতাম। তুই আমার রাগটাই দেখেছিস, ভালোবাসাটা না। কুদ্দুস হাতে ভর দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। নির্বিকার দৃষ্টিতে রশিদের দিকে তাকালো। এরপর নিশ্চুপ ভঙ্গিতে পথের উল্টো দিকে হাঁটা শুরু করল। রশিদ দ্রুত হেঁটে কুদ্দুসের পথ রোধ করে বলল, তুই আমার সাথে ভাব নিচ্ছিস আমি তোর যেভাবে রাগ ভাঙাচ্ছি সেভাবে আমার সহধর্মিনীরও রাগ ভাঙাইনি। সারাদিন ধরে এখানে বসেছিলিস, চোখ মুখ শুকিয়ে গেছে। চল, বাড়ি চল। আমাকে লোকজন দেখে ফেললে ভিড় জমবে।
আবার অভিযোগ নিয়ে আসবে। কুদ্দুস এবার মুখ খুলল, বলল, আপনি চলে যান, আমি আর তালুকদার বাড়ি ফিরব না, আপনার সাথে আর কথাও বলবো না। রশিদ বলল, আহ, এবার তুই বেশি বাড়াবাড়ি করছিস। শোন, কারো অনুভূতি আর মন বদলানোর আগেই তার ইচ্ছেকে মূল্যায়ন করতে হয়। এই দেখ, তুই রাগ করে আছিস, আমি তোর রাগ ভাঙাতে এসেছি, কিন্তু বারবার আমার অনুরোধকে তুই প্রত্যাখ্যান করছিস। এরপর যখন আমি ধৈর্য হারিয়ে ফেলব, তখন আর তোর রাগকে মূল্য দেব না। কুদ্দুস দৃষ্টি আরেক দিকে নিয়ে বলল, আপনার মন পরিবর্তন হোক, আমাদের তাতে কিছুই যায় আসে না। আমি যাব না আপনার সাথে, ফিরে যান। বলে কুদ্দুস হাঁটা শুরু করলেই রশিদর হাত থাবা মেরে ধরল, বলল, চল আমার সাথে, তুই যেতে চাইবি না আর আমি তা মেনে নেব। বলেই রশিদ কুদ্দুসকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে নিতে চাইল। কুদ্দুসর শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিল। ও কোনো মতেই যেতে রাজি নয় রশিদের সাথে। রশিদ টেনে হিঁচড়ে কুদ্দুসকে নিতে পারল না। কুদ্দুস মাটিতে চিত হয়ে পড়ে যায়। রশিদ বলল, আমারটা খেয়ে শরীর বেশ মোটা তাজা করেছিস, অনেক ভারী তুই, হাঁপিয়ে গেছি, নাটক না করে উঠে চল আমার সাথে। কুদ্দুস মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই বলল, আমি যাব না, আপনি ফিরে যান, আমি এভাবে এখানে শুয়ে থাকব? হতচ্ছাড়া, তোর মুখে কুকুরে প্রস্রাব করবে, তখন বুঝবি মজা। ভালোই ভালোই উঠে আয়। করুক, আপনি যতক্ষণ না এখান থেকে যাবেন আমি কুকুরকে প্রস্রাব করতেও বাধা দেব না। রশিদ এবার প্রচণ্ড রেগে গেল, ঘাড়ের শিরা ফুলে গেল, কিন্তু কোনোভাবে রাগকে নিয়ন্ত্রণ করে তার সাথে থাকা দুজন অনুচারীকে বলল, ওকে তুলে নিয়ে চল, ও নাকি যাবে না, তুই যাবি, তোর বাপও যাবে। কুদ্দুস বলল, পারলে আমার বাপকে নিয়ে যান, তবু আমি যাব না। ও কথা শেষ করতে না করতেই অনুচারী দুজন কুদ্দুসকে তুলে নিল। কুদ্দুস পা নাচিয়ে বলল, ছাড়ুন আমাকে। রশিদ বলল, বেশি ছটফট করিস না, মন পরিবর্তন হয়ে গেলে নদীতে ছুঁড়ে মারব। কুদ্দুস অনুচারীদের হাতের উপর থেকে বলল, আমি আপনাকে ছেড়ে দেব ভাবছেন? মরার পর ভূত হয়ে আপনাকেও জলে ডুবিয়ে মারব। দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে আসে। সন্ধ্যা ঠিক 7টা। সুফিয়ান লেবু দিয়ে চা করেছে। চায়ের কাপটা তার সামনে। ধোঁয়া উঠছে, ধোঁয়া থেকে লেবুর গন্ধ আসছে। সুফিয়ান বেশ কিছুক্ষণ ধরে লিখতেছিল। মাত্র কয়েক মিনিটের জন্য বিরতি নিয়ে চা করেছে। ঘরের দরজাটা খুলে রেখেছে। একটু পরপর কাঁধের উপর দিয়ে রাঙার দিকে দেখছে। ও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকাল রাঙা বেশ শান্ত হয়ে থাকে। অদ্ভুত মনে হয় রাঙার নিস্তব্ধতা সুফিয়ানের কাছে। চায়ে চুমুক দিল সুফিয়ান। পাশে কাপটা রেখে নিব কলমটা কালির দোয়াতে ডুবিয়ে পুনরায় লিখতে শুরু করেছে। আজ ফারদিনাকে নিয়ে ঝর্ণাঘাট যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ফারদিনা সংবাদ পাঠিয়েছে সে সুযোগ করে ঘর থেকে বের হতে পারেনি। ফারদিনা কখনো সুযোগ করতে চেয়েছে আর সুযোগ হয়নি, এমনটা কখনো হয়নি, আজ হয়েছে। ফারদিনা বারবার বলছে তাকে নিয়ে যেন দূরে চলে যাই, কিন্তু আমি কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াতে চাই না। আমি রশিদ তালুকদারের সাথে কথা বলবো, ওনাকে মানানোর চেষ্টা করব। আশা করি উনি মানবেন, কিন্তু কোনোভাবে যদি আমার ধারণা ভুল হয়, সেদিন আমি ফারদিনাকে নিয়ে চলে যাব দূর দেশে, যেখানে আমাদের ছোট্ট একটা সংসার হবে, পুচকি একটা মেয়ে বাবু হবে, সারাদিন দুটো বাচ্চাকে সামলাবো। ফারদিনা আমার কাছে একটা বাচ্চার মতো, একজন পুরুষের কাছে তার শখের নারী বাচ্চার মতো। সে বাচ্চার মতো তাকে লালন পালন করে। সুফিয়ান লেখা থামালো। অমৃত এক হাসি আনলো ঠোঁটের কোণে। বাঁ হাতে গালের ভর দিয়ে ভাবল ফারদিনার কথা। তার বাচ্চা সুলভ আচরণ তাকে ভাবায়, কখনো মুগ্ধ করে,
কখনো হাসায় তো কখনো রাগায়। চায়ে দ্বিতীয় চুমুক দিল। কলমটি তুলে আবার লেখা শুরু করলো। কবিতা লিখতে চাইল, কিন্তু আজ কবিতার লাইন মনে পড়ছে না। চোখ বুজে ফারদিনার রূপ ভাসিয়ে তোলার চেষ্টা করল। তার রূপ অপার্থিব সুন্দর, যেন স্বর্গীয় পরী। সুফিয়ান চোখ মেলে তাকালো, নিঃশব্দে হেসে লিখল, তোমার রূপের সৌন্দর্য বাঁধানো একটা রত্নে যতবার তোমার রূপ ভেসে ওঠে, ততবারই আমি হারিয়ে যাই অসীম প্রেমের সীমান্তে। একাধিক লোকের পায়ের আওয়াজ পেল সুফিয়ান। লেখা বন্ধ করে ঘরের বাইরে এলো। জেবুন্নেসা এসেছে, সাথে 4 জন অনুচারী। জেবুন্নেসা হেয়ালিপূর্ণভাবে বাড়ির চারদিকে তাকালো। তার কাছে তুচ্ছ মনে হচ্ছে সুফিয়ানের বাড়ি। সে সেই চোখেই দেখছে। সুফিয়ান জেবুন্নেসার কাছে এগিয়ে বলল, আপনি এখানে কী জন্য এসেছেন? গ্রামটাই তো আমাদের, যখন যেখানে খুশি যেতে পারি। তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? বলতে হবে। পুরো গ্রামটা আপনাদের নামে লিখে দেয়নি সরকার? সামান্য জমিদার আপনারা, সামান্য দায়িত্বে আছেন। তার মানে এই নয় যে সবাইকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। তোমার খুব তেজ দেখছি। 4 আনার রাখালের বড় বড় কথা। 4 আনার রাখাল, এর এত বড় কথা? যদি 10 আনার হতাম, তাহলে এতক্ষণে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিতাম না। আমার তেজের আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেন। জেবুন্নেসা তিক্ত স্বরে মুখ চিমটি কেটে বলল, তোমার সাথে আমি ঝগড়া করতে আসিনি। আর তোমাকে দেখলেই আমার কেন জানি গা জ্বলে ওঠে। না চাইতেও ঝগড়া হয়ে যায়। সাপ আর বেজির মতো। আপনি বেজি, আমি সাপ। যে সে সাপ না, বিষধর সাপ। ছোবল দেওয়ার আগেই কেটে পড়ুন। শোনো রাখাল, আমি একটা সংবাদ দিতে এসেছি, ঝগড়া করতে না। আমিও একটা সংবাদ দেব। সত্য ঘটনা জেনেছি। আপনি আগে বলবেন নাকি আমি? জেবুন্নেসা চোখ মুখ লাল করে বলল, তুমি আগে বলো। সুফিয়ান ফিসফিসিয়ে বলল, আপনি আপনার স্বামীকে নিজের হাতে খুন করেছেন। আমি কিন্তু সব জেনে গেছি।